সবাইকে স্বাগত জানাচ্ছি নর্থ সাউথ গ্রুপ নিবেদিত এনএসজি এদিন বই বন্ধন অনুষ্ঠান থেকে। আজ আমাদের সাথে আছেন বহু গ্রন্থের প্রণেতা, একাধারে কবি, লেখক, গবেষক, যিনি মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা করছেন, প্রফেসর ননীগোপাল সরকার। স্যারকে স্বাগত জানাই। কেমন আছেন স্যার আপনি? ভালো আছি, ধন্যবাদ আপনাকে। স্যার, আপনার কাছে প্রথমেই জানতে চাইব, এবারের মেলায় এসে কেমন লাগছে আপনার? মেলা বরাবরই ভালো লাগে। মহান ২১ স্মরণে এই বাংলা একাডেমি আয়োজিত এই যে মেলা, প্রাণের মেলা, আমাদের সংস্কৃতি সাহিত্য সব দিক থেকেই এটি আনন্দের বিষয়। তো আজ দুদিন যাবৎ প্রচুর মানুষ মেলা এসছেন। আগে একটু নিষ্প্রভ ছিল, মানে আসা যাওয়া কম ছিল, তো তারপরেও আমি দেখলাম যে যথেষ্ট প্রাণবন্ত মেলাটি। স্যার, আপনার কথার সাথে তাল মিলিয়ে আমি বলতে চাইব, অন্যান্য বছরের তুলনায় এই বছর মেলায় পাঠক কম, সেটার কারণ কি হতে পারে? পাঠকের যে চাহিদা, এখন লেখক তো চাহিদাটাকে মাথায় রাখেন না, থিমটাকে মাথায় রাখেন। কিন্তু একটি সমাজ যখন পরিবর্তনশীল অবস্থা থেকে উন্নয়নের মাত্রার দিকে যায়, তখন তার যে নূতন প্রজন্ম তৈরি হয়, সামাজিক পরিবর্তনশীলতার দিক থেকে তাদের চাহিদা, মন মেজাজ, এই তথ্য নির্ভর প্রযুক্তির জগতে সময়ে আজকের পাঠক ডেফিনেটলি চায় তাদের কেরিয়ার বিল্ড আপ কীভাবে হবে, তার কাছে কিভাবে ভালো ভালো তথ্য আসবে, সেগুলি যে সকল লেখক সুবিন্যস্ত উপায়ে লিখতে পারেন তাদের বই পাঠকরা বেশি কিনবে, এটাই স্বাভাবিক। স্যার, আপনার একটি গ্রন্থ রয়েছে একদিনের 52 কবিতা, অর্থাৎ আপনি একদিনে 52টি কবিতা লিখেছিলেন। সম্ভবত আপনিই একমাত্র ব্যক্তি যিনি একদিনে 52টি কবিতা লিখেছিলেন। এটা মানে কিভাবে, কি চিন্তা থেকে? ধন্যবাদ। এই দিবসটির কথা স্মরণ হলে এখনও আমি বিশ্বাস করতে পারি না যে আমি এই অসাধ্য কাজটি করতে পেরেছিলাম। এটি আমাকে গর্বিত করে না, কিন্তু আনন্দ দান করে যে আমি আমাদের মহান ভাষা আন্দোলন, মহান ২১-এর স্মরণে আমার যে ইচ্ছা ছিল আমি 52টি কবিতা লিখব মহান ২১ স্মরণে। তো এই বিষয়ে প্রেস ক্লাবের একটা অনুষ্ঠানে তৎকালীন জেলা প্রশাসক ডক্টর মুশফিকুর রহমানের সঙ্গে আমার কথা হচ্ছিল। তো তিনি সেই কথাটি মনে রাখলেন। পরবর্তী একটি সভাতে তিনি আমাকে বললেন যে তিনি তো বলছিলেন যে 52টি কবিতা একদিনে লিখবেন। তো আমি তখন ফেব্রুয়ারি মাসেই চলছিল, আমি ২৮ তারিখ সকাল 10টায় শুরু করে রাত্র 11টায় 52টি কবিতা লিখেছিলাম। কিন্তু কিভাবে লিখেছিলাম এই জিনিসটা এখনও আমার স্মরণ হলে যেন আমি একটা অন্য জগতে চলে যাই। আমার দেশ, আমার 52, আমার 21, দেশমাতৃকার সেই 21-এর চেতনা, সেই শহীদদের স্মরণে আমি 52টি কবিতা লিখে নিজেকে বেশ আনন্দিত অনুভব করি। এটা নিঃসন্দেহে একটি মহান কাজ। আমরাও চাই আপনার এই কাজের স্বীকৃতি হোক। ধন্যবাদ আপনাকে। স্যার, এই বছর আপনার কি বই এসেছে মেলায়? হ্যাঁ, এই বছর এখানে আছে ৮১টা প্রবন্ধ নিয়ে প্রবন্ধ বিচিত্রা। এখানে 3টা খণ্ড আছে। প্রথম খণ্ডে বিচিত্র অনুষঙ্গ, ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতি। দ্বিতীয় খণ্ডে পৌরাণিক অংশ আছে এবং তৃতীয় খণ্ডে নেত্রকোনার ইতিহাস, ঐতিহ্য, পৌরসভার ইতিহাস, সঙ্গীতের ইতিহাস, নাটক, যাত্রাপালার ইতিহাস, এইগুলি নিয়ে পত্রপত্রিকার ইতিহাস, মিডিয়ার ইতিহাস নিয়ে কিছু প্রবন্ধ আছে, যেগুলি আমি খুঁজে খুঁজে তথ্য অনুসন্ধান করে গবেষণার দৃষ্টিভঙ্গি থেকে করেছি। প্রবন্ধ বিচিত্রা প্রফেসর ননীগোপাল সরকারের, যারা ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য সব একসঙ্গে দেখতে চান, পড়তে চান, তারা এই বইটি সংগ্রহ করতে পারেন। স্যার, আপনার আরেকটি কি বই আছে? হ্যাঁ, এটা 2014 সালে বেরিয়েছিল প্রথম বিভাস থেকে। এই প্রবন্ধ বিচিত্র বিভাস থেকে বেরিয়েছে। তো এই বইটি পাঠক চাহিদার জন্যে কফি যেহেতু নাই, এবছর পুনর্মুদ্রণ করলাম। শিউলি সকাল একটি উপন্যাস। স্যারের একটি উপন্যাস শিউলি সকাল। আপনারা যারা এই বইটি এখনো পড়েননি, দেখেননি, আপনারা সংগ্রহ করুন, পড়তে পারবেন। শিউলি সকাল পুনঃসংস্করণ হয়েছে। স্যারের কাছে জানতে চাই, একটা কথা আমরা এখন শুনি
মানে জনমুখে যেটা যেটা রচিত, যে এই বর্তমান প্রজন্ম অর্থাৎ নতুন প্রজন্ম বই বিমুখ, আপনিও কি তাই মনে করেন? বই বিমুখ শব্দটা ইউজ করতে রাজি না, মানে তারা তাদের রুচি সম্মত বই পেলে সেটা একটু বেশিই পড়ে, পরে কেনে, উপহার দেয়। তবে এটার গতিটা খুব বাড়ছে না। এই বাংলা সাহিত্যের বরপুত্র হুমায়ুন আহমেদের যে পাঠক সমাজ ছিল, সেই ধরনের পাঠক সমাজ আমরা হয়তো লেখকরা তৈরি করতে পারতেছি না। আমাদের ব্যর্থতা বা দায়িত্বশীলতাটা স্বীকার করতে হবে, পাঠকের মনটা বুঝতে হবে, নূতন প্রজন্মকে বুঝতে হবে। তো আমি মনে করি পরিবর্তনশীল সমাজের প্রেক্ষিতে তাদের উপযুক্ত তথ্য নির্ভর বই, বিজ্ঞানকে অবলম্বন করে বস্তুনিষ্ঠতার মাধ্যমে, কেবল কল্পনা, নিছক কল্পনার বইগুলি হয়তো তারা ততটা পছন্দ করে না। কিন্তু মহান সাহিত্য সবসময় তার সময়, সমাজ, তার উন্নতি, সমৃদ্ধি, তার কারিগরি, তথ্য প্রযুক্তি, বিজ্ঞান সব কিছু মিলিয়েই একটি দর্পণ হয়ে ওঠে সমাজের। তো সেই রকম সাহিত্য নির্মিত হলে ডেফিনেটলি এই প্রজন্ম বইবিমুখ, এই কথা আমি মানতে রাজি না। মানে আমরা বলতে পারি যে লেখকদের লেখা বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করছে না, এটা একদিকে বলা যায়, যার কারণে হচ্ছে তারা বইয়ের প্রতি আকৃষ্ট খুব একটা হচ্ছে না। হ্যাঁ, বইয়ের সংখ্যা যত বাড়ছে, মানটা নিয়ে হয়তো বা প্রশ্ন উঠতেই পারে, বা কেউ কেউ সেটি উঠিয়ে থাকেন বটে। তা আমরা যারা লিখি, আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে যে আমরা লেখা, যে কোনো লেখাই মহান, যে কোনো লেখকই মহান, কিন্তু আমরা এই সমাজ, প্রজন্ম, রাষ্ট্রেরও তো একটা চাহিদা আছে, রাষ্ট্রেরও তো একটা প্রয়োজন আছে। রাষ্ট্র যা আমাদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে শিক্ষা সংস্কৃতিতে, আমরা রাষ্ট্রের চাহিদা অনুসারে কতটুকু আউটপুট দিতে পারতেছি, ওই বিষয়টাও আমাদের মাথায় রাখতে হবে। স্যার, আপনার কাছে জানতে চাইবো, নেত্রকোনার মানুষ আপনি, মহুয়া দেশ খ্যাত, যেখানে এই নেত্রকোনাকে বলা হয় সাহিত্যের চারণভূমি। সম্প্রতি নেত্রকোনাকে সাহিত্যের রাজধানী ঘোষণা দেওয়ার জন্য একটা দাবি উঠেছে। আবার এর উল্টো পৃষ্ঠে এও উঠেছে যে কেন নেত্রকোনাকেই সাহিত্যের রাজধানী ঘোষণা করা লাগবে বা করতে হবে। আপনি এই ব্যাপারে কি বলবেন? চমৎকার একটি প্রশ্ন। আমি একজন লেখক হিসেবে, নেত্রকোনার একজন সন্তান হিসেবে অবশ্যই আমি এই দাবির সাথে একমত পোষণ করি, এই কারণে যে আমাদের যে বাংলা সাহিত্য, সেটা মফস্বল থেকে জাতীয় পর্যায়ে নেত্রকোনা অনেক কিছু দিয়েছে। হুমায়ুন আহমেদের মতো কথা সাহিত্যিক নেত্রকোনা দিয়েছে নির্মলেন্দু গুণের মতো কবি, হেলাল হাফিজের মতো কবি, খালেদা চৌধুরীর মতো কথা সাহিত্যিক এবং সংগঠক। এই যে মানুষগুলি, এরকম লম্বা তালিকা দেওয়া যাবে। তো নেত্রকোনা সেটা দিয়েই যাচ্ছে। তো ওই মহুয়ার যে চারণভূমি, ময়মনসিংহ গীতিকার উর্বর চারণভূমি নেত্রকোনা, এর বাংলাদেশের মানচিত্রের দিকে তাকালে উত্তরে যে গারো পাহাড় পরিদৃষ্ট হয়, তারই বিস্তৃত বিচামতলে এই যে হাওর অববাহিকা, এই পাহাড়ি টিলা, এই সমভূমি, এই যে ভাটিয়ালি, ভাটি সংস্কৃতি, সব মিলিয়ে মানুষের মন চিরকালই যেন প্রকৃতির সহায়তায় এক সাহিত্য সংস্কৃতির লীলাক্ষেত্র হয়ে উঠেছে নেত্রকোনার মানুষের মনোরাজ্য। তো আমাদের এই মননশীলতায় আমরা দেখি যে প্রচুর লেখক, কবি লিখে চলছেন নেত্রকোনা থেকে, এবং সেটা ঢাকায় পত্রিকাগুলোতে, প্রায় প্রত্যেকটা বড় পত্রিকা বা মিডিয়াতে আমাদের নেত্রকোনার মানুষের কিন্তু উপস্থিতি আছে। তো আমি মনে করি এই দাবিটা সঙ্গত, নেত্রকোনা এই লোক সাহিত্য সংস্কৃতি এবং সাহিত্যের রাজধানী বলে খ্যাত হোক। তবে পাল্টা প্রশ্ন আসতেই পারে, আমি যেমন আমার জেলাকে দাবি করব, অন্য জেলা থেকে একজন দাবি করতেই পারে। তো সেই জায়গা নির্ধারণ হচ্ছে আমাদের যে জাতীয় লেভেলে বাংলা একাডেমির মতো আমাদের সদাশয় সরকার আছেন, সংস্কৃতি মন্ত্রণালয় আছেন, তারা সেগুলি বিবেচনায় নেবেন। তারপরে যেহেতু কথাটা উঠেই গেছে, দাবি যেহেতু একটানাই আসতেছে, হয়তো কোনো এক সময় আমরা শুনতে পাবো নেত্রকোনা বাংলাদেশের সাহিত্য সংস্কৃতির রাজধানী। আরেকটি প্রশ্ন রাখতে চাই, আমার লেখালেখির হাতে করি যেমন আপনার কাছে, তেমনি অসংখ্য তরুণ লেখকের হাতে করি আপনার কাছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন?
আমি খুব ফিল করি বিষয়টা, অনুভব করি যে আমিও তো একসময় নূতন লিখতাম, বইয়ের প্রশ্নই উঠতো না, কিন্তু তথাপি লিখতাম, তারপর একদিন বই হলো, সেই যে আনন্দ। তো আমার কাছে যখনই একজন নতুন লেখক আসেন, যেমন আপনি এসেছিলেন জীবন নদীর তীরে, আপনার প্রথম প্রকাশিত কাব্যের বই, সেই কবিতা আমি পাণ্ডুলিপি পড়েছি, উৎসাহ দিয়েছি। তেমনি নেত্রকোনাতে অন্তত এই সংখ্যাটা 50-এর ঊর্ধ্বে আছে যাদের বই আমাকে পাণ্ডুলিপি দেখতে হয়েছে, রূপ দেখতে হয়েছে, ভূমিকা লিখে দিতে হয়েছে, উৎসাহ দিতে হয়েছে। এটাতে আমি আনন্দিত হই যে আমি যেহেতু একজন নূতন লেখক হিসাবে তৎকালীন দিনে আমি এটা ফিল করেছিলাম যে বই লেখার আনন্দটা কী। তো এই যে ভাষাটা মনের সাথে মিলিয়ে পাঠকের ভাষাটা, সময়ের ভাষাটা, একজন মানুষ সবাই তো লেখক হয় না, কিন্তু একটা সময়ের যে ভাষা, পাঠকের মনের ভাষা, এটা যখন একজনের মনে তার এই কাজ করে মনোজগতে, তখন তিনি সাড়া দেন, সেটা কাগজে কলমে তিনি সাড়া দেন, তার পাঠকের জন্য সময়কে ধারণ করেন, তার মনের অনুভূতি একটা রূপকল্প তৈরি করেন। জীবনানন্দ দাশের মতো নাই বা পারলেন, কিন্তু চেষ্টা তো করেন। রবীন্দ্রনাথের মতো, আমাদের জাতীয় কবি নজরুলের মতো সেইভাবে শিহরণ জাগাতে না পারলেও তার মনে তো একটা শিহরণ আসে। তো সে যে এটা পাঠক সমাজে বিলিয়ে দিতে চায় তার লেখার মাধ্যমে, এই যে সৃজনশীলতা, একটি সভ্য সমাজ, একটি উন্নত সমাজ কিভাবে যে সকল বিষয় দিয়ে প্রমাণিত হয় যে এটি সভ্য সমাজ, তার তো অবশ্যই একটি বিষয় হচ্ছে সাহিত্য সংস্কৃতি এবং বই লেখা, বই পড়া, বই উপহার দেওয়া। তো সেই জিনিসটা আসলেই নূতন একজন লেখক বা লেখিকা যেই আমার কাছে আসছে, আমার ছাত্রছাত্রী, আমি খুবই আনন্দ পেয়েছি এবং উৎসাহিত করেছি। আমাদেরও এই কামনা যে আপনার মাধ্যমে আরো স্বপ্নিক মানুষের সংখ্যাটা বাড়তেই থাকুক। স্যার, আমরা আবারও ফিরে আসবো বইমেলায়। আমাদের পাঠক বৃদ্ধি করার জন্য কিংবা বইমেলা সম্প্রসারণ করা যায় কিনা, এই ব্যাপারে আপনি কি বলবেন? বাংলা একাডেমি যে মহান উদ্যোগ নিয়ে, আজকে আমার সেই দিনটির কথা মনে পড়ছে। 1977 সালে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ভর্তি হলাম। তখন চিত্তরঞ্জন দাস, চিত্তদা, ওই বাংলা একাডেমির যে মূল ভবন, সেই বটগাছের নিচে ছালা বিছিয়ে কয়টা বই নিয়ে বসে থাকেন। তো সেইভাবে যে শুরু মুক্তধারার, তো সেটি আজকে বাঙালির প্রাণের মেলা হয়ে উঠেছে। বাংলা সাহিত্য সংস্কৃতি জগতে অনন্য দৃষ্টান্ত এবং বিশ্ববাসীর কাছে আমরা এই মাসব্যাপী মেলার মাধ্যমে মহান একুশকে যেমন স্মরণ করি, তেমনি বাংলা সাহিত্যের যে প্রসারতা, উৎকর্ষতার, সেটা প্রমাণ করি। তো বাংলা একাডেমি ইচ্ছা করলে জেলাগুলোতে তারা মেলা করতে পারেন। জেলার বাইরে গ্রামে হয়তো বাংলা একাডেমির পক্ষে যাওয়াটা কম কষ্টকর হবে, এখনই সম্ভব না। তবে আমার মনে হয় বছরে কোনো 64 জেলায় এই এক বছরে 64টা না হলেও এক একটা অঞ্চল ভিত্তিতে তারা একটা রাউন্ড দিতে পারেন, যে আজকে এই জেলা থেকে মফস্বলে আমরা শুরু করলাম। কেন্দ্রীয়টা তো আছেই, যতটুকু ওয়েদারের সাথে মিলিয়ে রেখে আমরা বইমেলাটাকে জেলা পর্যায়ে নিতে পারবো পাঠকের কাছে, সাধারণ মানুষের কাছে, ততই বাংলা সাহিত্য, সংস্কৃতি, সমাজ এবং আমাদের সভ্যতার উৎকর্ষ হবে বলে আমি মনে করি। সেই হোক, আমাদের সাহিত্য সংস্কৃতি বেড়ে চলুক, সাহিত্য সংস্কৃতি বৃদ্ধিকল্পে আমাদের বিভিন্ন পদক্ষেপ, অনুমোদনগুলো গ্রহণ করা হোক, এটাও আমাদের দাবি, আমাদের আশা, আমাদের আকাঙ্ক্ষা। আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? চমৎকার একটি দিনে দর্শক উদ্দেশ্যে আমি এই কথাই বলবো যে সবার আগে তো দেশ, আমার এই দেশ, জাতি, দেশপ্রেম নিয়ে এগিয়ে যেতে হবে। সেই জন্য শিক্ষাটা প্রয়োজন। সেই শিক্ষার জন্য খালি প্রাতিষ্ঠানিক বই পুস্তকাদি, পাঠ্যপুস্তক পড়লেই হবে না। এই জ্ঞানকে, মস্তিষ্ককে শানিত করতে হবে। অফুরন্ত ভাণ্ডার, সৃজনশীলতার ভাণ্ডার আমার মস্তিষ্ক, কিন্তু সেটাকে সময়ের সাথে, সুযোগের সাথে, তথ্যের সাথে প্রবাহিত করার জন্যে বই পড়া একটি শক্তিশালী হাতিয়ার। জ্ঞান অর্জনের জন্য দুটিই তো পথ, এক হচ্ছে ভ্রমণ করা আর বই পড়া। তো ওই বই পড়াটা সহজ, ভ্রমণ করা, পৃথিবী একসাথে দেখা। যদিও আমাদের জাতীয় কবি নজরুল একদিন যেদিন লিখেছিলেন যে বিশ্বজগৎ দেখব এবার আপন হাতের মুঠোয় পড়ে, সেদিন এই মার্ক জুকারবার্গের জন্ম হয়নি। তিনি কিন্তু কবি নজরুলের সেই চিন্তা ছিল যে পৃথিবীটা হয়তো এমন একদিন হবে যখন মানুষ এই হাতের মুঠোয় সারা বিশ্ব দেখতে পারবে। আমাদেরকে ছড়ার মাধ্যমে তিনি সেই স্বপ্ন শিখিয়েছিলেন।
তাহলে আমি তো বলতে চাই যে ফেসবুকের স্বপ্নদ্রষ্টা হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, আর মার্ক জুকারবার্গ সেটা তো বাস্তবায়ন করেছেন মাত্র। তো আমাদের প্রজন্ম এই জিনিসটা বুঝতে হবে, এই দেশপ্রেম, এই সাহিত্য, বাংলা সাহিত্য যথেষ্ট সমৃদ্ধ সাহিত্য, সেই চর্যাপদ থেকেই যদি আমি ধরে আসি আজকের পর্যন্ত, আজকের এই 21শে বইমেলা পর্যন্ত বহু লেখা হয়েছে, বহু জ্ঞানী গুণী লেখকরা, কবিরা লিখেছেন, সেগুলি পড়তে হবে, জানতে হবে, নিজেরা এগিয়ে আসতে হবে, দেশকে ভালোবাসতে হবে। বইয়ের ভালোবাসার বিকল্প হয় না। তো আমরা বই পড়ব, অন্যকে উৎসাহিত করব, বই কিনব এবং বই উপহার দিব। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনার চরম ব্যস্ততার মধ্যেও আমাদেরকে এতটুকু সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। আপনার মাধ্যমে এনএসজি এদিন বই বন্ধনে এসে আমার খুবই ভালো লেগেছে। তো এই অনুষ্ঠান আরও শ্রীবৃদ্ধি ঘটুক এবং আপনারা পাঠক সমাজের মাধ্যমে এভাবেই আমাদেরকে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা ভ্রমণ করুন, জ্ঞান আহরণ করুন। যদি ভ্রমণ না করতে পারেন তাহলে হচ্ছে বই পড়ার মাধ্যমে এই জ্ঞানকে আহরণ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।